আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের পঞ্চম অধ্যায়ের 5.2.2 লেসনটি নিয়ে। এখানে আমরা আজকে আলোচনা করব হচ্ছে বোরের পরমাণু মডেল নিয়ে বিস্তারিতভাবে। এর আগের ক্লাস আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাস আমরা বোরের পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। 1913 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিলস বোর রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো সমাধান করে একটি পরমাণু মডেল প্রস্তাব করেছিলেন। তখন কোয়ান্টাম মেকানিক্সের প্রাথমিক ধারণাগুলো বিজ্ঞানীরা জানতে শুরু করেছিল এবং সেগুলো ব্যবহার করে এই মডেলটি দেওয়া হয়েছিল। বোরের পরমাণু মডেলের প্রধান যে বৈশিষ্ট্য হচ্ছে তিনটা, সেইটা আমরা দেখব। তার আগে আমরা একটু দেখি যে এখানে যেমন রাদারফোর্ডও বলেছিল যে পরমাণু কেন্দ্র ধনাত্মক এবং সেটাকে বলেছিলেন তিনি নিউক্লিয়াস। তো সেরকম বড় সেটাকে বাদ দেন নাই, এই কেন্দ্রটা কি ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস এবং কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ থাকে, ঠিকছো? এগুলোকে বলা হয় অরবিট। প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ। প্রথম কক্ষপথ এটাকে কে সেল বলা হয়, দ্বিতীয় কক্ষপথ কে এল সেল বলা হয়, তৃতীয় কক্ষপথ এম এন, এরকম। তো আমরা বোরের পরমাণু মডেলের যে স্বীকার্য সমূহ রয়েছে, স্বীকার্যগুলো আমরা সেই স্বীকার্যগুলো একটু দেখব। মানে যে তার মডেলে তিনি যে যে বিষয়গুলো উল্লেখ করেছেন, যেমন প্রথমে বলা হয়েছে 1 নম্বরে শক্তিস্তর সম্পর্কিত মতামত। পরমাণুতে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে। এই কক্ষপথগুলোকে শক্তিস্তর বলে বা অরবিট বলা হয় বা হচ্ছে কক্ষপথ বলা হয়, অনেক নাম থাকতে পারে, ঠিক আছে? কক্ষপথ বলা হয়, শক্তিস্তর বলা হয়, সেল বলা হয়, অরবিট বলা হয়, ঠিক আছে? কক্ষপথে অবস্থানের সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। এই শক্তিস্তরগুলোকে কে এল এম এন দ্বারা প্রকাশ করা হয়। এটাকে বলা হয় প্রধান শক্তিস্তর বা অরবিট বলা হয় বা সেল বলা হয়। যেমন দেখো, এই মানে কক্ষপথকে মূলত এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান যদি 1 হয় তখন সেটা হচ্ছে প্রথম কক্ষপথ, এন এর মান যদি 2 হয় তখন সেটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, ঠিক আছে? তো প্রথম কক্ষপথ হলে সেটাকে কে দ্বারা প্রকাশ করা হয়, দ্বিতীয় কক্ষপথ হলে এল, তৃতীয় কক্ষপথ হলে এম, তারপরটা এন, এরকম। তো এটা হচ্ছে প্রথম যে স্বীকার্য, মানে 1 নম্বর যে পয়েন্টটা, শক্তিস্তর সম্পর্কিত মতামত, মানে এরকম আছে তিনটা, ঠিক আছে? তিনটা মত বলছে, তাই এইগুলো আমি ব্যাখ্যা করতেছি। তোমাদের বই যেটা আছে আমি আমার মতো করে সুন্দর করে এখানে উপস্থাপন করেছি, ঠিক আছে? একটা গেল। তারপরে এই যে এই চিত্রটা তোমাদের বইও দেওয়া আছে, ঠিক আছে? এই চিত্রের মাধ্যমে বোঝা যাচ্ছে যে এখানে দেখো প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ, এরকম ভাবে আছে। এখন দ্বিতীয় যে স্বীকার্যটি, সেটা হচ্ছে দেখো কৌণিক ভরবেগ সম্পর্কিত মতামত। কোন নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান নির্দিষ্ট, যা h/2π এর পূর্ণ সংখ্যার সরল গুণিতক। যদি একটি প্রোটনের ভর m হয় এবং গতিবেগ যদি v হয়, বৃত্তাকার পথের ব্যাসার্ধ যদি r হয়, তাহলে কৌণিক ভরবেগ, দেখো mvr, এটা হচ্ছে কৌণিক ভরবেগ। আচ্ছা, ভরবেগ কাকে বলা হয়? কোন বস্তুর ভর এবং বেগ, এটাকে গুণ করলে আমরা কি পাবো? আমরা পাবো ভরবেগ, সেটাকে আমরা ভরবেগ বলি। কিন্তু এখানে এসেছে যে শব্দটা, সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগটা কখন হবে? যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। মনে করো এরকম একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, কোন একটা বস্তু, মনে করো ইলেকট্রন বা হচ্ছে যে কোনো কিছু এখানে। তো এখানে কৌণিক ভরবেগ বলতে এখানে তার যে ভর, এই যে বস্তুটা ঘুরতেছে তার ভর এবং যে বেগে ঘুরতেছে তার ওই বেগটাকে গুণ করতে হবে, এবং এই যে বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথের ব্যাসার্ধটা যদি আমরা গুণ করে দিই, তখন এটাকে বলা হবে কৌণিক ভরবেগ। এটাকে কি বলা হবে? এটাকে তখন বলা হবে কৌণিক ভরবেগ। বিজ্ঞানী বোর প্রমাণ করেছেন যে এই যে কৌণিক ভরবেগ, কোন একটা বস্তুর কৌণিক ভরবেগ, এটা সমান nh/2π। nh/2π। এখানে এইচটা কি, এগুলো কি আর কি, এখানে এমটা কি, এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, এর মান কত? 9.11 × 10⁻31 কেজি। ওকে, ভি হচ্ছে কি ইলেকট্রনের রৈখিক বেগ। এখন বলে এর মান কত? এটা তো বের করা সম্ভব নয়, কারণ
প্রথম কক্ষপথে ইলেকট্রনের বেগ যা হবে, দ্বিতীয় কক্ষপথে বেগ অন্যরকম হবে, তারপরে কক্ষপথে অন্যরকম হবে, এক এক কক্ষপথে এক এক রকম, কিন্তু কোনো বস্তুর ভর তো আর পরিবর্তন হয় না, এজন্য আর কি। আবার এখানে আর এর মান হচ্ছে কি কক্ষপথের ব্যাসার্ধ। এখন প্রথম কক্ষপথের ব্যাসার্ধ একরকম, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ আলাদা, তারপরে ব্যাসার্ধ আলাদা। এখানে এনটা কি, এনটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, কোয়ান্টাম সংখ্যা কি বুঝলাম না, তাই না? ওই যে বললাম অরবিট সংখ্যা যা বা সেল সংখ্যা যা, সেটাই হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। মানে এন এর মান যদি 1 হয়, তার মানে কি প্রথম কক্ষপথ, ঠিক আছে? মনে করো এন এর মান আমি 1 দিলাম, 1 দেওয়া মানে কি এটা হচ্ছে প্রথম কক্ষপথ। ওকে, তারপরে এন এর মান মনে করো 2 দিলাম, তাহলে কি এটা কি দ্বিতীয় কক্ষপথ। অথবা যদি থাকে কোথাও লেখা থাকে কে সেল তারপরে এল সেল এরকম যদি লেখা থাকে, তার মানে বুঝতে হবে কে সেল মানে কি প্রথম কক্ষপথ, এল সেল মানে কি দ্বিতীয় কক্ষপথ, এরকম। তো ওটাকেই কোয়ান্টাম সংখ্যা বলা হয়েছে। এবং এখানে একটা এইচ রয়েছে, দেখো এইচটাকে বলা হয় প্লাঙ্কের ধ্রুবক। কি বলা হয়? প্লাঙ্কের ধ্রুবক। এবং এই মানটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড। ঠিক আছে, জুল সেকেন্ড, এটা আমাদের মনে রাখতে হবে। এখন তোমাদের বইয়ে দেখো এটা এতটুকু আলোচনা আছে, যে জিনিসটা এতটুকু আলোচনা আছে, কিন্তু এখানে দেখো ভরবেগ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা আছে, কিন্তু এখানে কোনো অঙ্ক দেওয়া নেই। তো আমাদের অবশ্যই এই সম্পর্কিত কতগুলো ম্যাথ সলভ করতে হবে। যেমন দেখো 1 নম্বর যে অঙ্কটা, 1 নম্বর, হাইড্রোজেন পরমাণুর বোরের দ্বিতীয় কক্ষে কৌণিক ভরবেগ নির্ণয় করো। তো এখানে কৌণিক ভরবেগ নির্ণয় করতে হবে। তো এখানে দেখো বলেছে যে বোরের দ্বিতীয় কক্ষে মানে দ্বিতীয় কক্ষপথে, অথবা দ্বিতীয় অরবিট লেখা থাকতে পারতো, দ্বিতীয় শক্তি স্তর লেখা থাকতে পারতো, ঠিক আছে, দ্বিতীয় সেল দেখা থাকতে পারতো। যেহেতু এখানে দ্বিতীয় কক্ষ বলা হচ্ছে বা দ্বিতীয় কক্ষপথ বলা হচ্ছে, এখানে এন এর মান কত হবে? এন এর মান হবে 2, এখানে লেখা হলো। এখন আমাদের ভরবেগ নির্ণয় করতে হবে। তো ভরবেগ সমান কত? mvr, এটা আছে mvr, এটা নির্ণয় করতে হবে। এখন ভরবেগের মান মানে সূত্র কি? ভরবেগ mvr সমান nh/2 পাই। ওকে, তো এখানে n এর মান কত? n এর মান হচ্ছে 2, আর h বসে দিলাম, আর নিচে হচ্ছে 2 পাই। এখন দেখো তো এই যে এই 2 কাটা যায়, তাহলে উপরে থাকলো কত? h, আর নিচে থাকলো পাই। আচ্ছা, h এর মান কত? একটু আগে কিন্তু আমরা দেখেছি 6.626 10 টু দি পাওয়ার -34। আচ্ছা, একটু আগে আমি লিখেছি কি এখানে 3 লিখেছি, তাই না? আমি বলেছি যে 6.63 10 টু দি পাওয়ার -34। এই যে এইটা এবং এই মান সেম, কোনো পার্থক্য নাই, বুঝছো? তুমি যে কোনো একটা দিতে পারো, কোনো সমস্যা নেই, এটা কিন্তু সেম। এই যে মানে পয়েন্টের পরে কোন একটা সংখ্যা কম বেশি হলে এতে কোনো সমস্যা নেই। এখন এই মানটা আমরা হিসাব করব কত আসে। দেখো এরকম ভাবে প্রথমে ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দিয়ে 6.6, এখানে আমরা কত দিচ্ছি 626 10 টু দি পাওয়ার -34। অবশ্যই এই ধরনের অঙ্ক করার জন্য ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটর ছাড়া তো অঙ্ক করতে পারবে না। আর এখানে পায়ের মান কত? পায়ের মান হিসাবে তুমি পায়ের মান যেটা জানো সেটা বসাইলে হবে, 3.1416, এটা বসাইলে হচ্ছে। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করবা, মানটা লিখে দেবো, কত হয় 2.1। এই যে 2.10911, এত বড় একটা মান আসছে, কোনো সমস্যা নেই, এত বড় মান তোমার লেখা দরকার নেই, তুমি ওই 2 পরে শুধুমাত্র 109 লিখলেই হচ্ছে। ঠিক আছে, তুমি শুধুমাত্র 2 লিখলেও হবে। ঠিক আছে, তারপরে লাস্টে 10 টু দি পাওয়ার -34 এটা লিখবা। তাহলে দেখো এতটুকু লিখলে হচ্ছে যে 2.10945 10 টু দি পাওয়ার -24। এখন এখানে আমাদেরকে বলেছে যে এককটা কি, একক মানে যে কৌণিক ভরবেগের একক কি, কৌণিক ভরবেগের এককটা কি। দেখো কৌণিক ভরবেগের এককটা কি একটু খেয়াল করি। এখানে প্রথম রয়েছে ভরের একক কি, কেজি। আর এখানে রয়েছে দেখো ভি এর একক কি, মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে এর সাথে গুণ রয়েছে আর এর এককটা কি, মিটার। এখন আমরা এটাকে লিখতে পারি না, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, তাহলে এইভাবে লিখা যায় কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, এইভাবে। তো ভরবেগের একক হচ্ছে এটা। ওকে, আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষা আসবে এবং তোমাদের কিন্তু। তো এরপর আমাদের 2 নম্বর অঙ্কটি করতে হবে। 2 নম্বর অঙ্কটি আমরা কিভাবে করব? হাইড্রোজেন পরমাণুর এম সেলে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো। নিউক্লিয়াস থেকে এম সেলের দূরত্ব দেওয়া আছে এত ন্যানোমিটার। এটা কিন্তু নিউটন মিটার না, এটাকে বলা হয় ন্যানোমিটার। আচ্ছা, তো এই ন্যানোমিটারটা কি একটু পরে, এই ন্যানোমিটার কি এটা বলতেছি, তার আগে এখানে দেখো এম সেল মানে কি? এম সেল হচ্ছে এন এর মান কত? এখানে 3 বলছিলাম না, কে সেল হলে 1, এল সেল হলে 2, এম সেল হলে 3, এন সেল হলে 4। এখানে এম সেল হলে কত নাম্বার অরবিটাল মানে অরবিট বা শক্তি স্তর? 3 নাম্বার।
এখানে আর এর মান কত, আর এর মান দেওয়া হচ্ছে দেখো এই যে 47 দশমিক সামথিং, এই যে এটা এত ন্যানোমিটার, এত ন্যানোমিটার দেওয়া আছে, ওটাকে মিটারে কনভার্ট করতে হবে। মিটারে কনভার্ট করলে 10⁻⁹ দিতে হবে। কত দিতে হবে? 10⁻⁹ কেন? কারণ 1 ন্যানোমিটার, এটাকে পড়তে হয় ন্যানোমিটার, ঠিক আছে? 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার। ওকে, এজন্য এটা দিয়ে গুণ করে দিলাম। এইবার এখানে তুমি বলবা যে ভাই আপনি এত বড় একটা মানের পরিবর্তে এটা ছোট একটা মান কেন লিখলেন? দেখো এখানে 619 আছে, এই যে 9 আছে, 9 এর আগেরটাকে আমরা 1 লিখতে পারি, 1 আছে না, এটাকে আমরা 1 বেশি দিয়ে দিতে পারি। যদি 9 যে কোনো সংখ্যা 9 এর আগে যে সংখ্যাটা দশমিকের পরে যদি থাকে, তাহলে ওটাকে আমরা 1 বেশি দিয়ে দিতে পারি। দেখো 9 এর আগে এখানে 1 আছে, তো 2 থাকতো এখানে 3 লিখতে পারতাম, ঠিক আছে? তো এখানে 1 আছে বলে 2 লিখলাম। ওকে, আর এখানে 10⁻⁵ আর 10⁻⁹, তাহলে কত হয়? 10⁻⁴ মিটার হয়ে যায়, ঠিক আছে? এরকম। এখন দেখো আমরা আমাদের এখানে গতিবেগ, গতিবেগ মানে কি? বেগ, বেগ নির্ণয় করতে বলেছে, ভি। এখন আমরা কি জানি সূত্র mvr সমান nh/2π। এখান থেকে ভি সমান কি লিখতে পারি? nh/2π, আর এম এবং আর টা নিচে চলে গেল। এখন দেখো এখানে n এর মান কত? এখানে 3, n এর মান 3। এখানে এইচ এর মান, এই পুরোটা আছে, এইচ এর মান বসিয়ে দিলাম। এখানে 2 × π কিন্তু এম এর মান কত? 9 × 10⁻⁻, কত দেখো? -31 হবে, 31, এখানে 31। ওকে, 31 দিয়ে দিলাম। এরপরে এখানে কিসের মান দেখো? এই যে 47.62 কত? 14 মিটার দিয়ে দিলাম। এখন এটাকে আমরা হিসাব করব, ক্যালকুলেটরতে যদি হিসাব করি তার মানটা আমরা পেয়ে যাব। ওকে, তো প্রথমে উপরে যেটা রয়েছে ব্র্যাকেট দেব, 3 গুণ কত? 6.626 10⁻⁻ কত? 34, এই 34 দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ভাগ, ভাগ কত? নিচে কত দেখো? 2, তারপরে পায়ের মান কত? 3.1416 গুণ হচ্ছে 9.11 10⁻⁻30 কত? 31 গুণ হচ্ছে 47.62 10⁻⁻14, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ওই যে মানটা কত আসলে দেখো? 7.3 10⁻8। তো এটা সেম, ঠিক আছে? সেম। দেখো এখানে কিভাবে সেম হলো? যে শিফট এটা 7 যদি আমরা চাপি, দেখো এখানে মানটা দেখো আরেকটু বেড়ে গেছে, ঠিক আছে? আর যদি আমরা বাড়াই মানটা দেখো আরো এরকম থাকবে, ঠিক আছে? এই যে এটা 7.293 10⁻8, এই মানটা আর এই মানটা কিন্তু সেম। অনেকে আবার কনফিউশন থাকবে যে এটা সেম কিনা, অবশ্যই একই। তো এটা আমরা লিখতে পারি 7.273 ও লিখতে পারো, তোমার যেটা আসে, তোমার ক্যালকুলেটরে যেটা আসে তুমি সেটা লিখবা, ঠিক আছে? এত। আর এর একক কি? এই যে গতিবেগের বা বেগের একক আছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, এই যে মিটার পার সেকেন্ড, এই যে মিটার পার সেকেন্ড দিয়ে দিলাম। এরপরে 3 নম্বর অঙ্ক, হাইড্রোজেন পরমাণুর কে সেলের ব্যাসার্ধ দেওয়া আছে এত ন্যানোমিটার। এখন এই কক্ষে ইলেকট্রনটি কত বেগে ঘুরবে? একই রকম প্রশ্ন। এখানে কে সেল বলেছে, তার মানে কি? এন এর মান কত হবে? 1, আর এর মান কত? ওই যে ওইটা ন্যানোমিটার, তো এখানে 10⁻⁹ দিয়ে দিতে হবে। কেন? ওই যে বললাম 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার। তো গুণ করে দিলাম, গুণ করলে দিয়ে কত হলো? 10⁻³ আর 10⁻�9 হচ্ছে 10⁻12 হয়ে যায়। এখন ভির মান বের করতে হবে। mvr সমান nh/2π। ভি সমান কত হবে? এই যে এম আর ভি, মানে এম আর নিচে চলে আসবে, এম আর আর কি, এম আরটা কেন নিচে চলে আসলো? কারণ গুণাকার আছে, এই পাশে ভাগ চলে আসবে। এখানে এন এর মান বসিয়ে দিলাম, এটা হচ্ছে আর এর মান, কিসের মান বলতো? এটা হচ্ছে এইচ এর মান, ঠিক আছে? এটা কিসের মান? এইচ এর মান। তারপরে এখানে 2 × π × 9.11, ঠিক আছে? 10⁻⁻ কত? 31 কেজি। আর এই যে এটা হচ্ছে আমাদের আর এর মান। এখন এটাকে আমরা হিসাব করব, যদি হিসাব করি তাহলে মানটা এতই আসে। যেমন দেখো এখানে উপরে কি আছে? 1 গুণ 6.626 10⁻⁻34, এটাকে সমান দিয়ে ভাগ দিয়ে দিলাম। ভাগতে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। 2 × পায়ের মান কত? 3.1416 গুণ 9.11 10⁻⁻ কত? 31, এই 31 গুণ এখানে 52 52.991, এই যে 52.91 গুণ হচ্ছে 10⁻⁻12 12 মান কত আসে? এই যে মান
এই যে এত 2.188 × 10⁶ এটা সেম, এটা একদম হুবহু মিলে গেছে। ওকে, এটাও আমরা পেয়ে গেলাম। 4 নাম্বার যে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, তোমাদের কিন্তু এরকম সৃজনশীল প্রশ্ন আসবে। এটা 22 সালে কুমিল্লা বোর্ড 2022 সালে এসেছে, আবার রাজশাহী বোর্ড 2021 সালে এসেছে। তোমরাও যদি পড়ো তোমাদেরও আসতে পারে। ঠিক আছে, দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি বলতো, এখানে একটা ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি। কেন্দ্রে রয়েছে 9টি কত দেখো 19টি প্রোটন এবং 21টি নিউট্রন রয়েছে। কে সেল, এল সেল, এম সেল, এন সেল এরকম দেওয়া আছে। আর এটা আছে এইচ এর মান দেওয়া আছে, এইচ এর মান এত। ওকে, এখন ডি একটা মৌল, বিদ্রোহ ডি প্রতীকী কোনো মৌল নয়। তো উদ্দীপকের ডি মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে হবে। তো শেষ কক্ষপথ কোনটা দেখো, এখানে কে এল এম এন, শেষ কক্ষপথ তো এন কক্ষপথ, তাই না? এই যে এন এন, তো এই শেষ কক্ষপথ হচ্ছে এন। তো এন হলে কত নাম্বার কক্ষপথ? কে দেখো এটা কত নাম্বার কক্ষপথ? এটা দেখো 1 2 মানে 1 2 3 4 নাম্বার কক্ষপথ। তো এখানে এন এর মান কত দিলাম? ছোট হাতের এন এর মান কত দিলাম? 4 দিলাম। ঠিক আছে, তো এখানে এইচ এর মান কত? প্লাঙ্কের ধ্রুবক এই যেটা। তারপরে পায়ের মান তো আমরা জানি। এখন আমাদের এইচ এর কিসের মান বের করতে বলো তো? কৌণিক ভরবেগ। তো এমভিআর সমান কত? NH/2 পাই, মানে পুরা কৌণিক ভরবেগের মান বের করতে হবে। এমভিআর সমান NH/2 পাই। এখানে এন এর মান, এটা হচ্ছে কিসের মান? এইচ এর মান, আর 2 × পায়ের মান বসিয়ে দিলাম। ঠিক আছে, এখন এটাকে যে মানে হিসাব করি, দেখো যদি ক্যালকুলেটর দিয়ে যদি হিসাব করি, তাহলে 4 গুণ 6.626 10⁻−34, এটাকে ভাগ করব কত দ্বারা? এই যে 2 × 3.1416 দিয়ে ভাগ করলাম, কত আসে এই মান? 4.218 10⁻−34 কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। আশা করি আমরা এটাও বুঝতে পেরেছি, তাই না? এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষা হবে। এখানে আরেকটা প্রশ্ন দেখছো, এটা কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, ময়মনসিংহ 2022 সালে এই প্রশ্নটা এসেছে। এখন এখানে আর এর মান দেওয়া আছে, দেখো আর এর মান আছে এত, ব্যাসার্ধ দেওয়া আছে, এই যে আর এর মান। এখানে আর এর মান, এন এর মান, এখানে এন এর মান সরাসরি দেওয়া আছে। এখন বলছে এটার গতিবেগ নির্ণয় করতে, ভির মান নির্ণয় করতে। এখানে যা যা দেওয়া আছে সেগুলো প্রথমে লিখবো। দৃশ্যপট 1-এ কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে, এটা আছে আর এর মান। এখানে শক্তি স্তর হচ্ছে 4 নাম্বার কক্ষপথ। এরপর দেখো ইলেকট্রনের ভর দেওয়া আছে, ইলেকট্রনের ভর কত? 9.11 10⁻31 কেজি। প্লাঙ্কের ধ্রুবকের মান দেওয়া আছে এটা। এখন আমাদের এই ভির মান বের করতে হবে। এখন আমরা কি জানি? এমভিআর সমান NH/2 পাই। এখন এখান থেকে ভি সমান কত? NH/2 পাই m × r। এখন দেখো এটা আছে এন এর মান, এটা আছে এইচ এর মান 2, এটা পায়ের মান বসিয়ে দিলাম, এটা হচ্ছে এম এর মান বসিয়ে দিলাম, এটা হচ্ছে আর এর মান বসিয়ে দিলাম। এখন আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করব, হিসাব করলে এই মানটা আসবে। সায়েন্টিফিক মোডেও নিতে পারো, জেনারেল মোডেও করতে পারো, কোনো সমস্যা নেই। এটা এতক্ষণ আমরা কি পড়লাম বলতো? এতক্ষণ আমরা কিন্তু 2 নম্বরে যে ছিল, 2 নাম্বারটা মানে 2 নাম্বার যে স্বীকার্যটা ছিল বোরের পরমাণু মডেলের 2 নাম্বার যে স্বীকার্য সেটা পড়লাম। এখন 3 নাম্বার আছে শক্তির শোষণ বা বিকিরণ মতামত। দেখছো বইয়েও আছে এটা, এই দেখো লাস্টে এই যে 3 নাম্বারটা। ঠিক আছে, এটা পড়তেছি। তো ইলেকট্রন যখন শক্তির এক স্তর থেকে অন্য স্তরে গমন করে তখন শক্তির শোষণ বা বিকিরণ ঘটে। ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করলে শক্তি শোষণ ঘটে, আবার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গমন করলে শক্তির কি হয়? বিকিরণ ঘটে। এটা হচ্ছে তোমার তৃতীয় যে মতামত। মানে কি? এখানে বলতেছে যখন একটা কক্ষপথ থেকে, মনে করে এই দ্বিতীয় কক্ষপথে আছে, এখান থেকে তৃতীয় কক্ষপথে যাবে, তাহলে জাম্প করে এখানে যাইতে গেলে শক্তির প্রয়োজন হবে, তখন এটা কি করবে? শক্তি শোষণ করবে। আবার যদি কখন আবার উপর থেকে যদি নিচের দিকে চলে আসে তখন কি করবে? শক্তি বিকিরণ করে দেবে, মানে যে শক্তি এরা নিয়ে উপরে যাবে সেই শক্তিটা ছেড়ে দেবে। সেই শক্তিটা কিভাবে আসবে? এই যে ডেল্টা এইচ, মানে মনে করো দ্বিতীয় শক্তি স্তরে যখন, তৃতীয় শক্তি স্তরে যখন ছিল, আর ইলেকট্রনটা যদি শক্তি ছেড়ে দ্বিতীয় শক্তি স্তরে চলে যায় তখন শক্তি কিছুটা কমে যাবে, সেটা হচ্ছে ডেল্টা ই। এটা হচ্ছে পার্থক্য। ডেল্টা এই সমান এইচ × মিউ। এইখানে এই মিউটাকে আমরা এরকম লিখতে পারি, দেখো এইচ এফ লিখতে পারি, এইচ এফ। এখানে এফটা কি? এফটা হচ্ছে কম্পাঙ্ক। এটা কি? কম্পাঙ্ক, এটাকে বলা হয় কম্পাঙ্ক। ঠিক আছে, আমরা এইচও লিখতে পারি, কম্পাঙ্ক। এখন এইচটা কি? এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আমরা জানলাম একটু আগে তো অঙ্ক করেছি। আর ডেল্টা এইচ মানে কি? শক্তির পার্থক্য। অঙ্ক করব তখন আরো বুঝতে পারবো। এই সূত্রটা আমাদের লাগবে। ডেল্টা এইচ সমান কত? এই E2
মানে ডেল্টা ই সমান E2 মাইনাস E1। E2 মানে কি দ্বিতীয় শক্তি, মানে যে কোনো শক্তি যে কোনোটার আগের শক্তি স্তর মাইনাস তার নিচের শক্তি স্তরে বিয়োগফল, ঠিক আছে। আর এখানে এইচ এফ দিতে পারি, এইচ এফ লিখতে পারি, এটাকে আমরা এইচ এফ ও লিখতে পারি, ঠিক আছে। এফটা হচ্ছে কি কম্পাঙ্ক। এখন দেখো এখানে একটা প্রশ্ন, কোন একটা ফোটনের শক্তি ই সমান 1 মেগা ইলেকট্রন ভোল্ট। তো 1 মেগা ইলেকট্রন ভোল্ট হচ্ছে এত জুল, শক্তির মানটাই দেওয়া রয়েছে, ঠিক আছে। ওই ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা হিসাব করতে হবে। তো তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। তরঙ্গ দৈর্ঘ্য এখানে দেখো আমরা যে সূত্রটা জানি, একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি এখানে দেখো খেয়াল করো, একটা সূত্র আমরা জানি, সেই সূত্রটা কি বলতো, ই সমান এইচ এফ, কেবলমাত্র যে সূত্রটা আমি দেখালাম। আবার এই যে এফ সমান একটা সূত্র আছে, সেটা হচ্ছে সি বাই ল্যামডা। ওকে, এখন দেখো এইচ সি ভাগ তাহলে ল্যামডা লিখতে পারি। কথা হচ্ছে সি মানে কি, সি হচ্ছে আলোর বেগ। আলোর বেগের মান কত জানো, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর এইচটা কি, এইচটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। আর এফটা তো আমরা বললাম যে এফটা হচ্ছে কম্পাঙ্ক, আর এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এখন এখানে দেখো আমাদেরকে বলেছে যে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে, কি বের করতে বলেছে, দেখো তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলেছে। তো আমরা এই যে ল্যামডার মান বের করব, কিসের মান বলতো, ল্যামডার মান। এটাকে বলা হয় ল্যামডা, বলা হয়, দেখো উচ্চারণ কি হবে, ল্যামডা, 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 ল্যাংটা না, ল্যামডা, ঠিক আছে। ওকে, তো ল্যামডা বলা হয়। ওই ল্যামডার মান আমরা কিভাবে বের করতে পারি, এই ল্যামডাটাকে এর কাছে নিয়ে গেলাম, তাহলে এটা হয়ে যাবে ল্যামডা সমান এইচ সি ভাগ হচ্ছে কত ই, এইচ সি ভাগ হচ্ছে কত ই। খেয়াল করো তো, এখন এখানে আমরা এইচ এর মান কত, 6.626 10⁻⁻34 গুণ এখানে সির মান কত, সির মান তো বললাম আলোর বেগ কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর এখানে শক্তির মান কিন্তু দেওয়া আছে, এই দেখো শক্তির মান কত, 1.602 দেখো 1.602 10⁻⁻ কত, -19 জুল। এখন যদি এইটাকে আমরা হিসাব করি, তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। সেটা কি হবে বলতো, তরঙ্গ দৈর্ঘ্য। আশা করি আমরা বুঝতে পেরেছি, তাই না। দেখি এটাকে হিসাব করে দেখি কত আসে মানটা। এখানে মানগুলো হিসাব করবো, এই যে এভাবে, অবশ্যই ব্র্যাকেট দিয়ে দিয়ে করবো, তা না হলে কিন্তু ভুল যাবে। দেখো 6.626 10⁻⁻34 গুণ হচ্ছে এই যে 3 × 10⁸, আর এটাকে ভাগ করব কত দ্বারা, দেখো ভাগ করব হচ্ছে 1.602 মাইনাস 10⁻⁻19, কত আসে মান দেখছো, 1.241 10⁻⁻6, এত কি এত হচ্ছে মিটার, ঠিক আছে। খেয়াল করো এখানে আবার ন্যানোমিটারে উত্তর দেওয়া আছে। তো ন্যানোমিটার নিতে গেলে কি করতে হবে বলতো, এই যে উত্তরটাকে ন্যানোমিটার নিতে হলে এই যে উত্তরটা আমরা পাইলাম এর সাথে 10⁻, দেখো 10⁻9 দ্বারা গুণ করতে হবে। হ্যাঁ দেখো এই যে এত হয়ে গেল। নরমালি নিতে গেলে শিফট চেপে এই যে মুড চাপতে হবে, তারপর 8 নাম্বারটা চাপতে হবে, এটা 2 চাপা, দেখছো ওই যে চলে আসছে 1240.84 আছে। দশমিকের পরে দেখো আমাদের দশমিকের পরে মিলি না, এখানে আছে 4 আর এখানে আমাদের হচ্ছে 8 আর এখানে আছে 4, কোনো সমস্যা নেই। দশমিকের পরে দু একটা সংখ্যা পরিবর্তন হলে তাতে কোনো সমস্যা নেই, বুঝছো। এটা অনেকে সিরিয়াস মনে করে, এটা সিরিয়াস না। দেখো এখানে 1 মিটার সমান কত, 10⁻9 ন্যানোমিটার। যদি আমরা ন্যানোমিটার থেকে মিটার নিই তাহলে কত কি করতে হবে, দেখো -9 দিয়ে গুণ করতে হয়। মানে যদি আমরা ন্যানোমিটার থেকে মিটারে নিই তাহলে কি করতে হয়, 10⁻⁻9 দ্বারা গুণ করতে হয়। আর এখানে তো উল্টা কাজ করি, সেখানে আমরা মিটার থেকে ন্যানোমিটারে নিয়েছি, ঠিক আছে। এই জন্য 2 নাম্বার প্রশ্ন চলে যায়। 2 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার বলেছে দেখো কোন ইলেকট্রনে দুটি শক্তি স্তরের পার্থক্য এত কিলো জুল পার মোল। ওই ইলেকট্রনের বিকিরিত শক্তির তরঙ্গদৈর্ঘ্য ও ফ্রিকোয়েন্সি কত হবে, এইচ এর মান দেওয়া আছে। এখন ইলেকট্রনের দুটি শক্তি স্তরের পার্থক্য কত, দুটি শক্তি স্তরের পার্থক্য হচ্ছে 399.1 কিলো জুল পার মোল, কিলো জুল দেওয়া আছে। এখন এক মোলে কত, এটা তোমাদের এটা তোমরা এখনো জানো না, ঠিক আছে। এক মোলে হচ্ছে 6.023 10⁻20 ইলেকট্রন থাকে। তো এতটি ইলেকট্রনের জন্য কত জুল শক্তির প্রয়োজন, এত জুল শক্তির প্রয়োজন। তো এটাকে দেখো আমরা কিলো জুল আছে না, তো 10⁻³ দ্বারা এটাকে জুলে কনভার্ট করলাম, কিসে,
জুলে কনভার্ট করেছি। এখন একটি ইলেকট্রনের জন্য শক্তির ব্যবধান কত হবে? তো ওই যে এতটি ইলেকট্রনের জন্য ঐকিক নিয়মে এত জুল, তাহলে একটার জন্য কত হবে? ভাগ হয়ে যাবে। তো উপরেটাকে নিচে দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হয়? 6.63 10⁻⁻19 জুল। এখন আমাদের এখানে বের করতে বলেছে যে তরঙ্গ দৈর্ঘ্য কত এবং ফ্রিকোয়েন্সি কত। খেয়াল করো, আমরা সূত্র জানি ই সমান কত, ই সমান হচ্ছে এইচ এফ, ই সমান আমরা এফ দেবো, ঠিক আছে, তোমরা এফ দিয়ে করবা। এফ সমান কত হবে? এই যে এইচ ভাগ হচ্ছে মানে ই বাই এইচ হয়ে যাবে, দেখছো, ই বাই এইচ। এখন এই যে ইর মান কত, এই যে এইটার মান বসিয়ে দিলাম এই যে এখানে, আর এই নিচে হচ্ছে এইচ এর মান। এইচ এর মান তো আমাদের মুখস্থ, এই যে এই মানটা এটা আমাদের মুখস্থ। এখন এটা করব, ক্যালকুলেশন করব, তাহলে এই মানটা আসে, এই যে এই মানটা দেখছো। এটাকে দেখো এরকম সেকেন্ড পার সেকেন্ড, বা এই এককটাকে আমরা হার্জও লিখতে পারি, এইচ জেড ও লিখতে পারি, কারণ কম্পাঙ্কের একক আছে হার্জ, এভাবেও লিখতে পারি। এরপর আমাদের বলেছে যে ফ্রিকোয়েন্সি, এই যে আমাদের বলছে না ফ্রিকোয়েন্সি, এটাই সেই ফ্রিকোয়েন্সি, মানে ইংলিশে বলা হয় ফ্রিকোয়েন্সি আর বাংলায় বলা হয় কম্পাঙ্ক। এখন আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করবো, এখানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলা হচ্ছে, দেখছো, এই যে তরঙ্গ দৈর্ঘ্য বের করবো। এখন আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে সি সমান কত, এই যে সি সমান হচ্ছে এইচ এফ বা এফ এইচ, এরকম। এখান থেকে দেখো, এখান থেকে ল্যামডা সমান কত লিখতে পারি, মানে ল্যামডা সমান কত লিখতে পারি, সি বাই এফ লিখতে পারি। তো সির মান কত, এই যে এটা হচ্ছে আলোর বেগ, এই যে এটা 3 × 10⁸। আর এফ এর মান কত, এফ এর মান তো এই যে এটা, যেটা আমরা পেলাম এখানে 10⁻, কত 10⁻15। তো সেই 10⁻15 এখানে লিখে ফেললাম। এখন এটাকে ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করলে কত আসে এখানে? এখানে 3 × 10⁸ হয়। এটাকে আমাদের ভাগ করতে হবে। ভাগ করলে কত হয়? ভাগ করলে হয় 10⁻, দেখো এটাতে 10⁻15 দ্বারা ভাগ করব। ভাগ যদি আমরা করি তাহলে মানটা কত হয়? এই যে ভাগ করলাম, কত হলো এখানে? এই যে এখানে এটাকে আমরা নিয়ে নেব সায়েন্টিফিক মোডে, 7 চাপতে হবে, 2 চাপলাম, কত হয় এখানে? এই যে মানটা হয় 3 × 10⁻⁷। এই যে 3 × 10⁻⁷, এটা মিটারে হলো। তো আমরা চাইলে মিটারে লিখতে পারি, আবার ন্যানোমিটার নিতে হলে এটাকে 10⁹ দ্বারা গুণ করতে পারি, ঠিক আছে, এই যে 10⁹ দ্বারা গুণ করে দিতে পারি, 10⁹ দ্বারা। তাহলে এটা আবার নর্মাল মোডে নিলাম, এই যে এখানে 8 চাপতে হবে, 8 চাপে 2 চাপলাম, এই 300 ন্যানোমিটার। আশা করি এই অঙ্কটা আমরা বুঝতে পেরেছি, তাই না? পরে 3 নম্বর অঙ্কটা, কোন একটা পরমাণু দুটি শক্তি স্তরে একটি ইলেকট্রনের শক্তি যথাক্রমে এত জুল এবং এত জুল। যদি উচ্চ শক্তি স্তর হতে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রনটি স্থানান্তরিত হয়, তবে বিকিরিত রশ্মি, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এগুলো বের করতে হবে, ঠিক আছে। দেওয়া আছে কি, এইচ এর মান দেওয়া আছে আর সির মান দেওয়া আছে। এখন এটা আছে এইচ ই1 এর মান, এটা হচ্ছে ই2 এর মান, এইচ এর মান এবং এটা হচ্ছে সির মান, ঠিক আছে। এখন ডেল্টা ই, এটা হচ্ছে ডেল্টা ই সমান কত? ই2 - ই1 সমান কত? আমরা জানি এইচ এফ, তাই না? এই যে আমরা এফ ধরেছিলাম, এটাকে এফ। এখন এখানে এফ সমান কত? আমরা এফ দিয়ে করব, তাহলে আরো সহজ হবে আমাদের ক্ষেত্রে, ঠিক আছে। এখানে তাহলে এফ সমান কত হবে? এফ কম্পাঙ্ক ডেল্টা ই বাই এইচ হয়ে যাবে। তো এখানে ডেল্টা ইর মান মানে ই2 - ই1 এর মান, দেখো এখানে ই2, এটা হচ্ছে ই2 আর এটা হচ্ছে ই1, এটা বসিয়ে দিলাম, এই যে দুইটা এখানে এই মানটা বসিয়ে দিলাম। বিয়োগ করলে কত হবে? এই যে ই2 থেকে ই1 বিয়োগ করলে এই মানটা হয় 9.8 গুণ 10 6.3। হ্যাঁ, দেখো ই2 এর মান কত? ই2 এর এই যে 9.8 আছে আর ই1 হচ্ছে 6.3, এটাকে গুণ করে এখানে গুণ হবে না, সরি, এখানে হবে মাইনাস, নেগেটিভ চিহ্ন হবে, ঠিক আছে, মাইনাস হবে। এখন আমাদের এটা হিসাব করতে হবে, কত হয়? 9.8 বিয়োগ কত? 6.3 গুণ 10⁻⁻19। আচ্ছা, একবারে কেন দিলাম? কারণ দেখো দুইটার সাথে কিন্তু -19 গুণ আছে, এখানেও আছে এখানেও আছে, এই জন্য, ঠিক আছে, একবারে নিয়ে নিলাম, ঠিক আছে। যে মানটা হলো এটাকে ভাগ করতে হবে, কত দ্বারা ভাগ করতে হবে? এইচ এর মান দ্বারা, 6.626 10⁻⁻30 কত? 4, কত আসে মানটা? এই যে এটা মান আসে, ঠিক আছে, এই যে মানটা আসে। আমরা এটাও পারলাম। পরে এখন আমরা অঙ্ক করা হয়ে গেল, তোমরা এই অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবা। এখানে দেখো বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। বোর যে পরমাণু মডেলটা আবিষ্কার করেছেন, এই যে এটা আমরা এখন এটা পড়তেছি, ঠিক আছে, সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা গুলো কি কি? বোর পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও
একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু সমূহের বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। দেখো আমরা যে সূত্রটা করলাম না, যে সূত্র ই সমান কত hc বাই ল্যামডা, এখান থেকে এই যে ল্যামডার মানটা বের করলাম, এটা হচ্ছে মূলত আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করছি। কার তরঙ্গ দৈর্ঘ্য বের করছি? বিভিন্ন রঙের তরঙ্গ দৈর্ঘ্য বের করছি বা বিভিন্ন বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য বের করছি, ঠিক আছে। তো এই যে সমস্ত পরমাণুর শেষ কক্ষপথ, যে সমস্ত পরমাণুর একটা ইলেকট্রন আছে, তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা এদের পরমাণু বর্ণালী বের করতে ব্যাখ্যা করতে পারি এই বোরে পরমাণু মডেল অনুসারে। কিন্তু যে সমস্ত পরমাণুর শেষ কক্ষপথে বা যে সমস্ত পরমাণুর একাধিক ইলেকট্রন রয়েছে তাদের ক্ষেত্রে এটা বের করা সম্ভব নয়। এই বোরে পরমাণু মডেল হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির পরিপন্থী। আচ্ছা, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে হাইজেনবার্গ বলেছেন যে কোন ইলেকট্রনের ভরবেগ এবং অবস্থান একই সাথে নির্ণয় করা যায় না, কিন্তু বোর পরমাণু মডেল অনুসারে ভরবেগও নির্ণয় করা যায়, অবস্থানও নির্ণয় করা যায়, ঠিক আছে। এটা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির বিপক্ষে। এ মডেল ইলেকট্রনের কণা ধর্ম ব্যাখ্যা করতে পারলেও তরঙ্গ দৈর্ঘ্য ব্যাখ্যা করতে পারে না। এক শক্তিস্তর হতে অপর শক্তিস্তর ইলেকট্রনের স্থানান্তর ঘটলে বোর পরমাণু মডেল অনুসারে বর্ণালীতে একটি করে রেখা সৃষ্টি হওয়ার কথা, কিন্তু পরবর্তীতে গবেষণা করে দেখা গেছে প্রতিটি রেখা একাধিক সূক্ষ্ম রেখায় বিভক্ত। এ ব্যাখ্যা বোর পরমাণু দিতে পারে না। আচ্ছা, এটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় স্টার্ক প্রভাব এবং জিম্যান প্রভাব। স্টার্ক প্রভাব কি? দেখো, মনে করো একটা পরমাণু থেকে একটাই এইরকম ভাবে বর্ণালী পাওয়ার কথা, কিন্তু যদি তুমি এখানে বিদ্যুৎ ক্ষেত্র দাও, মনে করো এখানে কারেন্ট রাখলে এই কারেন্টের মধ্য দিয়ে এই বর্ণালীকে পাস করলে এখানে হালকা এরকম সূক্ষ্ম রেখা, এরকম সুতার মতো রেখা পাওয়া যায়। এই রেখাগুলোকে বলা হয় স্টার্ক প্রভাব, ঠিক আছে। কারণ এই স্টার্ক প্রভাব কাকে বলা হয়? স্টার্ক প্রভাব হচ্ছে পরমাণুতে যখন বিদ্যুৎ শক্তির প্রভাবে যখন এই যে পরমাণু বর্ণালীগুলো এরকম ভাবে সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যায়, তখন সেটাকে বলা হয় স্টার্ক প্রভাব। আর এই মানে বোর পরমাণু মডেল এই স্টার্ক প্রভাবগুলোকে ব্যাখ্যা করতে পারে না, ঠিক আছে, ব্যাখ্যা করতে পারে না। আর এখানে যদি আমরা একইভাবে যদি আমরা চৌম্বক ক্ষেত্র রাখি, মানে বিদ্যুৎ না রেখে যদি চৌম্বক ক্ষেত্র রাখি, তাও কিন্তু এরকম সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যায়, তখন সেটাকে বলা হয় জি-ম্যান প্রভাব বলা হয়। এই জি-ম্যান প্রভাব এবং স্টার প্রভাব এটা ব্যাখ্যা করতে পারে না। কে ব্যাখ্যা করতে পারে না? এই পরমাণু মডেল, এই রাদারফোর্ডের বোরের পরমাণু মডেল হতে পরমাণু ত্রিমাত্রিক কাঠামো সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না। তো এই হচ্ছে এসের মানে ব্যর্থতা। এখন আমরা একটু এতক্ষণে যে বর্ণালী নিয়ে আলোচনা করলাম, তাই না? তো বর্ণালী বললাম। তো বর্ণালী আসলে কি? বর্ণালী হচ্ছে কি? পরমাণুর ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণের ফলে এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গমনকালে যে আলোক রশ্মি সৃষ্টি করে, তাই হচ্ছে বর্ণালী। ওই যে আমরা বললাম যে মনে করো প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে গমন করলো, ঠিক আছে, বা দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে চলে আসলে ওই যে শক্তির কিছু পরিবর্তন হয়, ডেল্টা ই আমরা দেখলাম, এটা সমান কি hc বাই ল্যামডা। এইখান থেকে যে ল্যামডাটা বের করলাম, তাই না? এই যে গমনকালে শক্তির যে আলোর রশ্মির যে সৃষ্টি হয়, সেটাকে বলা হয় বর্ণালী। এখন পরমাণুতে বর্ণালী সৃষ্টি হয় কেন? ব্যাখ্যা করো। এটা আছে প্রশ্ন, এটা আসতে পারে। বরিশাল বোর্ড 2023 সালে এই প্রশ্নটা এসেছে। দেখো, বর্ণালীতে কেন, মানে পরমাণুতে কেন বর্ণালী সৃষ্টি হয়? দেখো, যখন কোন পরমাণুর ইলেকট্রন উচ্চ শক্তি স্তর হতে নিম্ন শক্তি স্তরে আসে, তখন শক্তি বিকিরণ করে এবং বিকিরণ থেকে বর্ণালী সৃষ্টি হয়। কোন প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ঘোরার সময় একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি ঘুরে, এক্ষেত্রে উচ্চ শক্তি স্তরে ঘূর্ণমান ইলেকট্রনের শক্তি অধিক আর নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন এর শক্তি কম থাকে। যদি কখনো ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, তখন অতিরিক্ত শক্তিটুকু বিকিরণ করে দেয়, আর ওই বিকিরণই আমরা পারমাণবিক বর্ণালী রূপে দেখতে পারি। এখানে বলা হচ্ছে, মনে করো প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। ইলেকট্রন যখন দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে চলে আসে, অথবা তার উপরে কক্ষপথ থেকে আসতে পারে, মনে করো এই যে এটা থেকে মোটামুটি উপরের কক্ষপথ থেকে নিচের যে কোনো কক্ষপথ আসতে পারে। আসলে এটা শক্তি কি করে? বিকিরণ করে দেয়, মানে ছেড়ে দেয়। ওই যে বিকিরণ যেটা করে দিলে, ওইটাই হচ্ছে বর্ণালী রূপে আমরা দেখতে পাবো। এখানে একটা উদ্দীপক রয়েছে, ঠিক আছে। ঢাকা বোর্ড 2023 সালে এই প্রশ্নটা এসেছিল। হ্যাঁ,
দেখো এ রয়েছে এবং বি রয়েছে, এ একটা মডেল, বি একটা মডেল। এখন আমাদেরকে বলেছে একটা প্রশ্ন যে এ এবং বি মডেল দুটির মধ্যে তুলনামূলক আলোচনা করো, মানে এই দুটার মধ্যে পার্থক্য লেখো। তো এ হচ্ছে বোরের পরমাণু মডেল আর বি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। দেখো এ হচ্ছে এই যে এটা হচ্ছে বোরের পরমাণু মডেল আর এটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। এদের মধ্যে কি পার্থক্য রয়েছে? পার্থক্য নাম্বার 1, এই মডেল অনুসারে কক্ষপথ বৃত্তাকার এবং আচ্ছা বোরের পরমাণু মডেল অনুসারে মডেল হচ্ছে কক্ষপথ বৃত্তাকার এবং নিউক্লিয়াস থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে। রাদারফোর্ড বলেছে এই মডেল কক্ষপথের সংখ্যা এবং নিউক্লিয়াস থেকে কক্ষপথের দূরত্ব সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি। এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বর্ণালী গঠন ব্যাখ্যা করতে পারে, পরমাণুর বর্ণালী গঠনের কোনো ব্যাখ্যা দিতে পারে না। তারপরে এই মডেল পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে, মানে বোরের পরমাণু মডেল স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে, কিন্তু রাদারফোর্ডের পরমাণু অনুসারে ব্যাখ্যা করতে সক্ষম না। আচ্ছা, আরেকটা প্রশ্ন হতে পারে এরকম যে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য মডেল? মানে তোমাকে যদি বলা হয় যে ওই রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের মধ্যে কোন মডেলটাকে তুমি বেছে নিবা, ঠিক আছে, তাহলে তুমি কিভাবে লিখবা? তাহলে আমরা এভাবে লিখতে পারি যে বোর পরমাণু মডেল সর্বপ্রথম পরমাণুর বর্ণালী ব্যাখ্যা প্রদান করে। এই পরমাণু মডেলের সাহায্যে ইলেকট্রনের তরঙ্গ এবং কণা ধর্মের প্রমাণ পাওয়া যায়। বোর পরমাণু মডেলের কৌণিক ভরবেগের সমীকরণ থেকে ডি ব্রগলির তরঙ্গ সমীকরণ প্রমাণ করা যায়। দেখো আমি এখানে 3টা পয়েন্ট লিখেছি, তাই না, 4টা পয়েন্ট আর কি। যেমন অরবিটাল সম্পর্কে ধারণা পাওয়া যায়, কিন্তু রাদারফোর্ডের মডেলে এসব কিছুই ব্যাখ্যা পাওয়া যায় না। তারপর দেখো আমরা আরো লিখতে পারি, যেমন এখানে বোর পরমাণু মডেল অনুসারে কি করা যায় বলতো? বোর পরমাণু মডেল অনুসারে বর্ণালী ব্যাখ্যা করা যায়, আর অনেক কিছু ব্যাখ্যা করা যায় যা রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে করা সম্ভব নয়। তাই আমরা বলতে পারি যে বোর পরমাণু মডেল অধিকতর গ্রহণযোগ্য মডেল। এই যে প্রশ্নগুলো দিলাম, সব প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখন কতগুলো ছোট প্রশ্ন এবং তার উত্তর দেখো। রাদারফোর্ড কোন সালে পরমাণু মডেল প্রদান করেন? 1911 সালে। নিলস বোর কত সালে পরমাণু মডেল প্রদান করেন? 1913 সালে। কোন দুটি পরমাণু ভরকে পরমাণু ভর হিসেবে বিবেচনা করা যায়? প্রোটন এবং নিউট্রনের। সামগ্রিকভাবে পরমাণু চার্জ কেমন? কত? শূন্য। পরমাণু নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনে কি ধরনের আকর্ষণ থাকে? কেন্দ্রমুখী আকর্ষণ। সোলার সিস্টেম অ্যাটম মডেল কে প্রদান করেন? রাদারফোর্ড। সর্বপ্রথম নিউক্লিয়াসের সম্পর্কে ধারণা দেন কে? বিজ্ঞানী রাদারফোর্ড। কোন মডেল সর্বপ্রথম নিউক্লিয়াস সম্পর্কে ধারণা? রাদারফোর্ডের মডেল। ম্যাক্সওয়েল তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের মডেলের ইলেকট্রন কোথায় পতিত হয়? নিউক্লিয়াসে পতিত হয়। তারপর রাদারফোর্ডের পরমাণু মডেল কত ইলেকট্রন বিশিষ্ট ক্ষেত্রে? 1 ইলেকট্রন বিশিষ্ট। তারপর রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলো সংশোধন কে করেন? নিলস বোর। তার তথ্য অনুসারে রাদারফোর্ডের পরমাণু মডেল সঠিক নয়, মানে ম্যাক্সওয়েলের মতো। অনুমোদিত কক্ষপথ বা অরবিটাল সম্পর্কে ধারণা দেন কে? নিলস বোর। পরমাণুতে ইলেকট্রন কোনটিকে কেন্দ্র করে দৃশ্য কক্ষপথে ঘুরে থাকে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে। পরমাণু প্রায় সমস্ত ভর কিসের ভিতরে থাকে? নিউক্লিয়াসের ভিতরে থাকে। পরমাণুতে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে বিরাজমান দুই প্রকার বলের নাম কি? সমান এবং বিপরীত, মানে বলের মান কেমন? পরস্পর সমান এবং বিপরীতমুখী। চার্জ যুক্ত কণার বৃত্তাকার পথে আবর্তন এবং ক্রমাগত শক্তি বিকিরণের ধারণা কে দেন? এটা হচ্ছে ম্যাক্সওয়েল। এরপরে প্লাঙ্কের ধ্রুবকের মান কত? এত মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাওয়ার সময় কি করে? শক্তি শোষণ করে। শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক কত? হার্জ। শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্যের একক কি? মিটার। তরঙ্গ দৈর্ঘ্যের একক মিটার দিতে পারে, ন্যানোমিটার। শক্তি স্তরের আকার কেমন? বৃত্তাকার। বৃত্তাকার শক্তি স্তরে ধারণা দেন কে? নিলস বোর। ঠিক আছে, তো আমরা এই পর্যন্ত আজ আলোচনা করলাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা এর পর থেকে আলোচনা করব। এরপর হচ্ছে পরমাণুতে ইলেকট্রনের বিন্যাস। ঠিক আছে, পরমাণুতে ইলেকট্রন বিন্যাস। আশা করি আজকের ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।